জননী মাকে নিয়ে আমি সেই জায়গা মানে উনি আমার পরিবারের সবকিছু। প্রথম স্থানই হচ্ছে ওনার, কেন উনি না হলে আমি এখানে আসতে পারতাম না। আচ্ছা, কিন্তু যেমন মা যে মারা গেছে, আমি সত্যি তখন কিচ্ছুই বুঝি নাই যে আমার মা মারা গেছে। উনি আমাকে ফল খাওয়াতেন, আমার মা দুধ ধরে উনি আমাকে দুধ খাওয়াতেন, কোথা থেকে সংগ্রহ করে দিত ঠিক বলতে পারবো না। আর যতদিন আমি এই পুজোটা এখানে না করেছি ততদিন আমার একটা ফিরকে রোগের মতো ছিল। আচ্ছা, সে রোগটা আবার কিরকম, চলছি ফিরকে মাকে দেখতে যাচ্ছি, আর মা তখন হাত ছাড়িয়ে দিচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, আজকে আর একটা নতুন দিন, নতুন পর্ব। আজকে আপনাদের সামনে মায়ের একটি স্থান, যা লোকচক্ষুর আড়ালে, কিন্তু এটি প্রাচীন স্থান। আজকে যেখান থেকে আমি আপনাদের এই প্রতিবেদন উপস্থাপন করছি, এটি হলো চাকদা বলতে পারেন, চাকদা নদিয়ায় KBM 3 নম্বর প্রাইমারি স্কুল বা কালীবাড়ি সামনাসামনি একটি মায়ের স্থান থেকে। এটি হচ্ছে মনির কালীবাড়ি নামে খ্যাত, খুবই প্রাচীন এবং জাগ্রত মা। এখানে যিনি সাধক বা সাধনা করছেন, যার তত্ত্বাবধানে এই মন্দির পরিচালিত হচ্ছে, তিনি খুবই সিদ্ধ পুরুষ। ইনি প্রতি মঙ্গলবার করে এনার ভর হয়, যেটাও খুবই দর্শনীয়। অনেক বহু ভক্ত সমাগম ঘটে এখানে। এখানে যেমন মায়ের বিগ্রহ রয়েছে, পাশাপাশি মহাদেবের বিগ্রহ রয়েছে, এবং শ্রী রাধাকৃষ্ণ, গৌর নিতাই এবং অনেক এরকম ছোট ছোট বিগ্রহ রয়েছে। কিভাবে আসবেন আপনাদের সমস্ত জানাচ্ছি। যারা চেনেন না, যারা নতুন দেখছেন আমার ভিডিও, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত এবং আন্তরিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসাও বলতে পারেন। এটি কিভাবে আসবেন সেটা আপনাদের বলি। এখানে আসতে গেলে আপনাদের চাকদা স্টেশনে নামতে পারেন বা পালপাড়া স্টেশনে নামতে পারেন। চাকদা স্টেশন থেকে আমি এসেছি, শিয়ালদা থেকে আসলে চাকদা আপনার জনপ্রতি 20 টাকা ভাড়া নেবে। রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরলেই আপনি চাকদা স্টেশনে নামতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আপনাকে ফুটব্রিজ দিয়ে 2 নম্বরে যেতে হবে। 2 নম্বর থেকে বেরিয়ে ওখানে অনেক অটো টোটো আছে, সেখান থেকে টোটোদের বলবেন KBM 3 নম্বর কালীবাড়ি যাব, 15 টাকা ভাড়া নেয়। কিন্তু আমি বলি পালপাড়া থেকে আপনারা আসুন। পালপাড়া থেকে কিন্তু হেঁটেও চলে আসতে পারেন, 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি আপনাদের পালপাড়া রাস্তাটা দেখাবো। আমি যদিও চাকদা থেকে এসেছি, তাই চাকদাটা আপনাদের দেখাবো, কিন্তু পালপাড়াটাও দেখিয়ে দেবো। পালপাড়াটা দিয়ে আমি যাব, যাওয়ার সময় দেখিয়ে দেবো। এখানে ভোগের ব্যবস্থাও আছে, নিত্য ভোগ হয়, আপনারা বললে ভোগ প্রসাদ পেতে পারেন। এবং খুব প্রাচীন স্থান। এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আপনাদের এখানে প্রবেশ করে সমস্ত এখানকার তথ্য পরিবেশন করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার করুন, আর আমাকে আশীর্বাদ করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন।
তা শুরু করছি আমার ভিডিও আজকে মনির কালীবাড়ি চাকদাহ। নমস্কার। আমি এসছি কিভাবে, চাকদা স্টেশন থেকে নেমেছি। এই চাকদা স্টেশনে কিন্তু একমাত্র একটি মায়ের মন্দির আছে। সেই চূড়া দেখতে পাচ্ছেন, যেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দির মনে করিয়ে দেয়। তো চাকদা স্টেশনে আপনারা শিয়ালদা থেকে যদি আসেন 2 নম্বরে নামাবে, কিন্তু আপনাদের 1 নম্বরে চলে আসতে হবে। আর চাকদা স্টেশনে না এসে আপনারা পালপাড়া দিয়েও আসবেন, তাহলে সুবিধা হয়। এই হচ্ছে 3 নম্বর কালীবাড়ি, ABM, চাকদাহ, নদিয়া। পালপাড়া দিয়ে আসলে আপনারা এই দিকটা আসবেন না, পিছন দিক দিয়ে আপনারা আসতে হবে। এখানে একটি মণ্ডপ হচ্ছে, কালী পুজোয় ধুমধামের সঙ্গেই পুজো অনুষ্ঠান হবে। আমি যেমন এখান থেকে টোটো করে এখানেই নেমেছি, 15 টাকা ভাড়া নিয়েছে। এই হচ্ছে প্রাইমারি স্কুল। এখান দিয়ে সোজা এগিয়ে দেখছেন, এই যে সোজা রাস্তাটা, টোটো আমাকে চাকদা স্টেশন থেকে KBM 3 নম্বর কালীবাড়ি বললে ঠিক ওইখানটাতে নামাবে। নামে আপনাকে সামনে একটু এগিয়ে আসতে হবে। আপনি চাকদা থেকে আসতে পারেন চাকদা স্টেশন। পালপাড়া স্টেশনটা কিন্তু কাছে হবে, পালপাড়া স্টেশনটা আপনাদের দেখিয়ে দেবো। এই যে সোজা আসছেন, এসে আপনার ডান হাতে এই রাস্তাটা, গলিটা ঢুকেছে। এই গলিটার ভেতরে সামনে ঢুকেই কিন্তু গন্তব্যস্থল পাবেন। দেখুন আমি যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সামনে বেলগাছ। ওই হচ্ছে মন্দিরের চূড়া। এখানে কিন্তু অনেক বিগ্রহই রয়েছে। এটি অনেক প্রাচীন একটি স্থান, আজকে আপনাদের দর্শন করাবো। দেখুন মন্দির গাত্রে মা দুর্গার ছবি রয়েছে। এখানে দুর্গা, জগদ্ধাত্রী সব পূজাও অনুষ্ঠিত হয়। এই দিকের রাস্তাটা চলে গেছে পালপাড়া স্টেশনের দিকে। পালপাড়া দিয়ে আসলে আপনাকে এই দিক দিয়ে আসতে হবে। পালপাড়া থেকে হেঁটেও আসতে পারেন, 5 মিনিট লাগবে। আর এই হচ্ছে মন্দিরের সামনের তোরণ। দেখুন পঞ্চরত্ন মন্দির এবং খাঁজকাটা রয়েছে মন্দিরের চূড়ায়। আমি মন্দির দিয়ে ভেতরে ঢুকবো। এই হচ্ছে দেখছেন মন্দিরের ঢোকার প্রবেশ পথ। প্রাচীন দেবদেবীদের মূর্তি এখানে খোদিত রয়েছে সুন্দর করে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। দেখুন রাধা কৃষ্ণ থেকে আরম্ভ করে অনেক বিগ্রহ। মন্দির গাত্রেও কিন্তু সমস্ত বিগ্রহের ছবিগুলোই চোখে পড়ে। এগুলিও কিন্তু অনেক প্রাচীন একটা শিল্পরীতি পরিবেশন করছে। আপনাদের এই পাশটাও দেখাচ্ছি, যেমন দেখুন এই পাশটাও খুব সুন্দর। আর এই হচ্ছে আমি যেমন প্রবেশ করছি, প্রবেশ করেই সামনে পড়বে একটি শিব মন্দির। শিব মন্দির এখানে যেমন ধূপধুনো দেয়া যাবে। আর এই হচ্ছে মহাদেবের একটি স্থান। এখানে অনেকগুলি লিঙ্গই রয়েছে। আর ওদিকটা হচ্ছে যেমন ভোগের ঘর, এখানটা ভোগ প্রসাদ রন্ধন হয়। আর ওদিকে যেমন হাত ধোয়া মোড়ার জায়গা রয়েছে। আর এই হচ্ছে সামনে বিশাল চত্র। ঢুকেই এরকম সামনে বিশাল একটি জায়গা, উৎসব অনুষ্ঠানে অনেক ভক্ত সমাগম ঘটে থাকে। আর এই হচ্ছে মূল বিগ্রহ রয়েছে, মা রয়েছেন এই গর্ভগৃহে। আর এই যে স্থানটা দেখছেন, এখানে কিন্তু দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা এখানে হয়ে থাকে। এটি বন্ধ রয়েছে। আর ওইখানে একটি মনসা
বিগ্রহ রয়েছে, আপনাদের দেখিয়ে দেবো। আর এই পাশে অনেকগুলি বিগ্রহ রয়েছে, যেটা আপনাদের দর্শন করাবো। এই যে দেখছেন, এখানে দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা এটা হয়, এখন বন্ধ আছে। আর এইখানে দেখছেন, দেখুন প্রাচীন বিগ্রহ, গৌর নিতাই, জগন্নাথ দেব রয়েছেন, ওপরে কৃষ্ণ রাধিকা রয়েছেন, আরো ছোট ছোট গোপাল সব রয়েছেন, রাধিকাও রয়েছেন। আর এখানে ছোট গোপাল রয়েছে একটি, লীলা, গৌরাঙ্গের লীলার ছবি রয়েছে, ভগবত গীতা রয়েছে। আর ওই পাশে রয়েছে দেখুন রমণানন্দ মহারাজ, এরাও রয়েছেন। রামকৃষ্ণ দেবেরও একটা বিগ্রহ, ফটো ফ্রেম রয়েছে। এরকম বিগ্রহ আরো পাবেন। দেখুন বোর্ডে লেখা রয়েছে মনির কালীবাড়ি, KBM পালপাড়া, চাকদাহ, নদিয়া। সারা বছরের মন্দিরে অনুষ্ঠিত উৎসবের তালিকা এখানে দেয়া রয়েছে। পয়লা বৈশাখ যেমন হয় মঙ্গলচণ্ডী পূজা, ফলহারিণী কালী পূজা রয়েছে, 12ই জ্যৈষ্ঠ বট অসত্য প্রতিষ্ঠা দিবস, গঙ্গা পূজা, বারের পূজা বাৎসরিক, অম্বুবাচী হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, বিপত্তারিণী পূজা, গুরু পূর্ণিমা, মনসা পূজা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, তেসরা আশ্বিন গুরুদেবের আবির্ভাব দিবস। আচ্ছা, মা দুর্গার বোধন কৃষ্ণ নবমীতে, তারপর মহালয়া, দুর্গা পূজা, কোজাগরী, লক্ষ্মী পূজা, কালী পূজা, অন্নকূট, জগদ্ধাত্রী পূজা, 26শে পৌষ ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা দিবস। তারপর সরস্বতী পূজা, শিব চতুর্দশী হচ্ছে দোল উৎসব, অন্নপূর্ণা পূজা এবং শীতলা পূজা। এই হচ্ছে সারা বছরের এনাদের অনুষ্ঠিত উৎসব। নমস্কার, আমরা যে মনির কালীবাড়ি আজকে প্রদর্শন করছি, আর এই মণিকে যে আপনাদের মনে প্রশ্ন জাগবেই, তার সামনে আজকে আমরা বসে আছি। তা এনার আসল প্রকৃত নাম হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত। ওনার শ্রীমুখ থেকেই আমরা এখানকার ইতিহাস তথ্যাদি পাবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনাকে অনেক নমস্কার জানাচ্ছি দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে। আমার নাম অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। আচ্ছা, এখানকার এই যে মনির কালীবাড়ি, তা আপনার একটু এই যে মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগবেই যে মনিটা কি, তা সেটা আজকে মানুষের সামনে একটু খুলে বলে দিন। আমার নাম, আসল নাম হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত, কিন্তু আমার ডাক নাম হচ্ছে মনি। আচ্ছা, এখন সেই হিসেবে এই কালীবাড়িটার নাম বা এই জায়গাটাই মনির কালীবাড়ি। সবাই এই একই ঠিকানা, এই ঠিকানাতে সকলেই আসে যায়, যা কিছু করে। এটা আমার প্রতিষ্ঠিত হয়েছে আমার 1360 সাল। 1360। আচ্ছা আমার তখন বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা, সেইটাকে আমি নাকি আমার মা বিয়ে হওয়ার পর, আমার বাবার বিয়ে হওয়ার পর আমি বহুদিন পরে হয়েছি। আমার মা নাকি এই মা কালীকে খালি ডাকতেন। যে তখনকার দিনে যে সমস্ত রীতিগুলো ছিল, হ্যাঁ, যে বন্ধা, এর মুখ দেখা যাবে না, হাত তুলো, তাই সেইগুলো ছিল। আর মা আমার কাঁদতেন। সত্যি আমার মা খুব ধর্মমতী ছিলেন, এই ঠাকুরেরই সব কিছু করতেন। তা ওনার ডাকেই আমি এসেছি এই পৃথিবীতে। ওনার গর্ভে আমাকে মা দিয়েছে। আচ্ছা, সেই থেকেই আমার ছোটবেলার থেকেই হচ্ছে গিয়ে, এখন বাচ্চার থেকে আমার এই নিয়েই খেলা, এই নিয়ে বেড়া, এই নিয়ে সব কিছু। এতে আমার জেঠা জেঠি বা অন্যান্য যারা ছিল পরিবারে, তারা খুব অশান্তি করত, খুবই অশান্তি করতো। এমনকি শেষ করতো বাবাও সেই অশান্তিতে, বাবাও আমার সঙ্গে অশান্তি করত। যাই হোক, সেইভাবে
কিছুকাল পরে মা মারা গেলেন। কিন্তু প্রথম প্রথম আমি হইনি, কিন্তু তারপরে আমার ভাই বোন হয়েছে 8টা। তা যখন সেই ছোট ভাই হয়েছে হ্যাঁ, ধরে নিন। মারা যায়। তা যাই হোক, তারপরে বাবাও নিখোঁজ হয়ে যায়। আমি সেই থেকে একা এই ভাই বোনকে নিয়ে, সবাইকে নিয়ে মানুষ। আমি খুব বেশি লেখাপড়া করিনি, ক্লাস 10 পর্যন্ত আমি পড়েছি। আর যত কিছু এই ক আ ক খ সব ছেলেপেলেদের শেখাতাম। যে যা দিত, চাল আনাও দিত, 1 টাকাও দিত। এরকম ভাবে আমি এই 8 জনাকে নিয়ে, আমার এই মা জগৎ জননী মাকে নিয়ে আমি সেই উনি আমার পরিবারের সবকিছু। প্রথম স্থানই হচ্ছে ওনার, কারণ উনি না হলে আমি এখানে আসতে পারতাম না। আচ্ছা। কিন্তু যেমন মা যে মারা গেছে, আমি সত্যি তখন কিচ্ছুই বুঝি নাই যে আমার মা মারা গেছে। উনি আমাকে ফল খাওয়াতেন, আমার মার রূপ ধরে। উনি আমাকে দুধ খাওয়াতেন, কোথা থেকে সংগ্রহ করে দিত ঠিক বলতে পারি। আচ্ছা। তাই এই হচ্ছে আমার প্রথমের জীবনের। বাবা যখন নিরুদ্দেশ হলো, তখন আমি বাড়িঘর ছাড়া হয়ে গেলাম। এই তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 1.5 মাস। আচ্ছা। যতদিন আমি এই পুজোটা এখানে না করেছি, ততদিন আমার একটা ফিরকে রোগের মতো ছিল। আচ্ছা। সে রোগটা আবার কিরকম, চলছি ফিরছি, মাকে দেখতে পাচ্ছি, আর মা তখন হাতছানি দিচ্ছে, আর আমি তখন অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু কোনো নোংরা জিনিস, চামড়ার চটি, কিন্তু ঝাঁটা, এই উঠোন টুটন ঝাঁট দেয়, সেই সমস্ত ঝাঁটা, নোংরা জায়গা ঝাঁট দেওয়া ঝাঁটা, কেউ হয়তো ধরে এসেছে বা কিছু, কেউ যদি ছুঁয়ে দিত, তাইলেই সেটা ছেড়ে চলে যেত। তখন এখানে তখন 2-4 জনের লোক আসে, আমি এই জঙ্গলের মধ্যে পড়ে আছি, আমার ছোট ছোট ভাই বোন সবাই কান্না করছে। তখন এরা বলতে, এই জঙ্গলের ভেতরে এই ছেলেটা থাকে, একে কোনো ভূত প্রেতে ধরে। যত রকমের ওঝা, আচ্ছা। এইসব নিয়ে এসেও আমাকে দেখানো হতো, বা আমার গায়ে টায়ে তখন যে এত মাদুলি মানুষে এনে এনে দিত। আমি কিন্তু কোনো জায়গায় যাইনি আজ পর্যন্ত।
এখানে যেমন দেখছেন, যেহেতু ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন, মা মনসা রয়েছে এবং সন্তোষী মাতা রয়েছেন। আর এই পাশে দেখুন আরেকটি ছোট গোপাল রয়েছেন, পরমানন্দ মহারাজ রামকৃষ্ণ দেব। আর এখানকার গুরুদেব তিনি রয়েছেন। আমি কিন্তু তার মধ্যেই বলছি, আমি যে আনবো তোমারে কি খেতে দেবো, আমার তো কোনো সামর্থ্য নাই, আমি কি খেতে দেবো? বলে গাছের থেকে ফুল তুলবি আর পুকুরের থেকে জল দিবি, তোর কোনো অসুবিধা হবে না, আমি রাগ হব না। সেই দেখুন, সেই বহুদিন করলাম, বহুদিন ওইভাবেই আমার চলে। ওই গাছের থেকে ফুল দিই, বেশ আনন্দেই আছি। তখন বিড়ি বাঁধা একজনা শিখিয়ে দিল, আচ্ছা, সেই বিড়ি বাঁধতে শুরু করলাম। বিড়ি বেঁধে 57-58 পয়সা পেতাম রোজ। তাই আমার এই 6 জনের সংসার চলে যেত। দিব্যি চালাচ্ছি। ওনাকে সেই গাছের ফুল আর একটু জল এটা দিতাম, কিন্তু জল দিতাম কিসের? নারকেলের মালাইতে। আচ্ছা। আর ওই কলা গাছের পাতায় এই কাপগুলো নিয়ে যেত, কলা গাছের পাতায় ওই ফুলটা দিয়ে রাখতাম, যেখানে মার পুজো হয়েছিল। আমি সেইভাবেই চলছি। কিছুদিন পরে কিন্তু আমার মুক্তি হবে, বলছে আমাকে মুক্তি হবে। আমি বলছি, তোমাকে আমি কি খেতে দেবো মুক্তি হলে? একটু পুজো করতে হবে। এখানে তখন কল নাই, ওই মাথায় একটা কল করে দিয়েছিল সরকার থেকে। তখন 1200 ফ্যামিলি এখানে এলো পুনর্বসতি। সেই 1200 ফ্যামিলির জন্য একটা কল, সেইখান থেকে জল আনতে হতো। আমি কি করে জল এনে তোমাকে দেবো? অত মানুষের রাত্রিবেলা জল খাওয়াতে পাওয়া যায় না। তখন বলছে আমি জলের ব্যবস্থা করব। আমি ঠিক জল হলো, আমি তোমাকে কি খেতে দেবো? কেন, ভাত? আরে বাপরে বাপ, আমি কি করে ভাত খাওয়াবো? আমাকে কে চাল দেবে রোজ রোজ? তখন বলছে, জানিস তোর জন্য আমি জমি করে রেখেছি। সত্যি আমার জন্য 33 শতক জমি উনি আমার নামে করে রেখেছেন। কে দিল না দিল আমি আগে কিছুই জানি না। ওই জমি দেওয়ার পরে একদিন দেখি কলের সমস্ত সামগ্রী নিয়ে এসে, তখন এই চাকদায় এই সমস্ত ছিল না, রানাঘাট থেকে আনতে হতো। ঘোড়ার গাড়িতে করে কল পাঠিয়ে দিল।
কল এসছে, এইবার আমি তো বসাতে দেবো না, কারণ আমাদের সেই যে সরকারি যে কলটা, সে জল তুললে পরে হলুদ হয়ে যায় আর গন্ধ, তা সেই জলে আমাদের খেতে হয়, সেই জলে সবকিছু করতে হয়। তখন বলছে কার না কার কল বসাবে, আমি কেন বসাবো, আমি কোথায় পাবো পয়সা? বলছে তখন এই ঠিক শিব মন্দিরটার পেছনে একটা দেও ফলের গাছ ছিল। দেও ফলের গাছটা, ওটার মধ্যে আমি মাকে দেখেছি উঠতে, এই নিচের থেকেই, এতটুকু নিচের থেকেই 4টে করে ডাল, বেশ সুন্দর সিঁড়ির মতো বেয়ে বেয়ে ওঠা যায়। মাকে দেখতাম এইরকম চুল ছেড়ে দিয়ে মা ওই ডালে বসে বসে পা গোলাচ্ছে, এই পুকুরে ঝাঁপ ঝাঁপ দিয়ে চান করছে। আমরা দেখতাম, এখানে যারা যারা এসেছিল ছিল পুরনো, এরা সবাই দেখেছে মাকে। তখন বলছে আমি জল পাঠিয়েছি, তো চিন্তা নাই, কেউ তোকে ধরেও নেবে না, এসে গালিগালাজও করবে না। তা যে ভদ্রলোক পাঠিয়েছে, একটা লোক এখান থেকে চলে গেছে, আমি তো খুব বকাবকি করছি, তোমরা এখানে বসাতেই পারবে না। সে সেই রানাঘাটে গেছে, রানাঘাটে যে সেই লোককে পাঠিয়ে দিয়েছে, সেই লোক শুদ্ধ এসেছে, তাকেও আপনারা চিনতে পারেন। রানাঘাটে রঞ্জন শাহ বলে মদের দোকান, তার নাম হচ্ছে রঞ্জন শাহ। ভদ্রলোক এত উদার ছিলেন, উনি সেই জমি করে দিয়েছে, উনি এই কল বসিয়ে দিয়েছে। তখন আমি মাকে বলছি, মাগো এই কলে যেন ওই মাঠের কলের মতো দুর্গন্ধ না হয়, জল খাওয়া যায় না সঙ্গে সঙ্গে, ওই রকম না হয়, আর যেন জল পরিষ্কার খায়, খুব ভালো জল যেন খায় মা। সত্যি এখন যে কত লোক এই কলের থেকে জল নেয় এ বলতে পারবো না। আগে ভাবতে মানুষে এত বাজার নিয়ে আসে কেন এখানে, কেন সবাই তো ব্যাগে করে নিয়ে আসছে, আর আমি ভাবতাম কি তারা কোনো বাজার সাজার নিয়ে আসে, এত বাজার দেখি হয়। পরে দেখি যে না, তারা সবাই জল নিচ্ছে। জল খেয়ে দেখেন, আপনার খিদে যদি কিছুক্ষণের মধ্যে আপনার না পায়, এত ভালো জল। চা খা, যখন কিছু করতে পারবেন, সাদা জামা কাপড় কাচতে পারবেন, কোনো অসুবিধা নেই, কখনো ঘোলাও হবে না, কিচ্ছু হবে না। এর বড় পেট খারাপ রুগী 2 ঢোক জল খেলে পরে খুব ভালো হয়। মাথার যন্ত্রণা হচ্ছে, মাথায় দাও, মাথার যন্ত্রণাটা কমবে। তা মা জল করে দিলেন, মাঠ করে দিলেন, চাষের পয়সা পর্যন্ত সেই ভদ্রলোক দিত। তখন আবার বললো মূর্তি তো হলো, মাটির মূর্তি পুজো হলো, মূর্তি কোথা থেকে এলো জানি না, এক ভদ্রলোক এই দিক থেকে মূর্তি নিয়ে আসছে, আর ওই দিক থেকে পুজোর বাজার মাথায় করে করে নিয়ে আসছে। কি ধুমধামকে সেই পুজো হলো, পুরোহিত বলা হয়ে গেছে, পুরোহিতের কাছে আমি যাই খাইনি। পুরোহিতের পুজো করলো, ভীষণ ধুমধামে পুজো হলো, মাটির মূর্তি প্রতিষ্ঠা হলো। তারপর সে যেই ভদ্রলোক ওই মূর্তি গড়িয়েছে, তাকে স্বপ্নে স্বপ্নে আদেশ করেছে এইভাবে বানাতে হবে, এইভাবে বানাতে হবে, সে করে দিয়েছে। আবার সেই লোকে এই পুকুর থেকে মাটি কেটে মাটির দেওয়াল দিয়ে মার ঘর করে দিল। এইবার মার ঘর যখনই করে, তখনই দিনের বেলা এতখানি করে উঁচু করে গেঁথে দিয়ে যায়, রাত্রিবেলা কে যেন ভেঙে তুলে দিয়ে যায়। এইরকম বেশ কিছুদিন চলে, কিছুতেই ওই
এতটুকুর উপরে আর উঠতে পারছে না। উঠছে, আশ্চর্য। হ্যাঁ, তখন তাকে বলছে, মা যে বলছে, শিব মন্দির আগে করেছি, আচ্ছা, আগেই যে আমার মন্দির করতে যাচ্ছি, শিব না হলে তো আমি থাকতে পারি না, আগে শিব মন্দির করো, তারপরে আমার মন্দির করো। এইভাবেই সেই মাটির দেওয়াল দিয়ে, সে আমার কাছে কিন্তু একটা পয়সাও যে সে বেঁচে নাই, আমার কাছে একটা পয়সাও সে নাই নাই, তিনিই সব করে গেছেন। তিনি সব করিয়েছেন। শিব মন্দির হলো, শিব এলো, আচ্ছা, শিব এলো, শিব প্রতিষ্ঠা হলো। হুম, তারপরে মা পাথরের মূর্তি হলো, পাথর মূর্তি হলো। তারপরে গিয়ে বললো যে আমি পাথরের মূর্তি হব। তখন বেশ কিছু, শোনেন, প্রদীপের আলোর নিচে অন্ধকার থাকে, কিন্তু বেশ কিছু উৎপাতের লোক জুটে গেল, জুটে যে আমার কাছে রাত্রেবেলা হলেই নিত্য নতুন মেয়ে, বউ, এই সমস্ত নিয়ে আসতে, এটা আমাকে ঠিক করে দিতে হবে। আমি কিন্তু সত্যি কথা এখনো মন্ত্রতন্ত্র কিছু জানি না, মা ছাড়া কিছু জানি না। মা স্তব গান জানি, স্তব করি, জপ করি, এটাই। আমার মা আমাদের নিজেই প্রথম দীক্ষা দেয়। প্রথম মা আমাকে দীক্ষা দেয়, কিন্তু তখন খালি আমার মনে হতো, আরে এত বড় একটা মা, যার এত কিছু, তখন নামটা নাকি এই এতটুকু। আমি 6 মাস পর্যন্ত প্রথমেই খুব রোগা ছিলাম, আরো রোগা হয়ে গেলাম। আমি না কাউকে বলতেও পারছি না, সহ্য করতেও পারছি না, এইটুকু নাম মান। খালি বলতো জব কর না, জব কর না, জব কর না। প্রায় বছর খানেক বাদে বলছে, তোর ওদের কুলুগুরুর ঠিকানা দিচ্ছি, কেউ জানে না, কিন্তু তোদের এই দেশ ভাগ হওয়ার পরে তোদের কুলুগুরু কিন্তু এই কি বলে স্টেশনটা, শেওড়াপুলির 2 নম্বর কলোনি, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, সেইখানেই জায়গা প্রথম বাড়ি তার। সেইখানে যা, আমার সেই গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী ভুবনচন্দ্র ভট্টাচার্য। তিনি এখন বেঁচে নাই, বহুদিন হয়ে গেছে। যে 2 বার গেছি, প্রথম গেছি সেই আগের দিন, সেই নিরামিষ। দেখছেন জগন্নাথ দেবের রথযাত্রা যে হয়, তার রথ এখানে রাখা রয়েছে। এই রথ বেরোয়, সামনে 3 নম্বর কালীবাড়ির সামনে মাঠ আছে, ওইখানে নিয়ে যাওয়া হয়। আর এই যে ঘরগুলো দেখছেন, এগুলো অতিথি নিবাস, ওইদিকেও আছে অতিথি নিবাস। আর এই সমস্ত এখানকার এই বাড়ির পরিবার কিছু ওইখানে থাকেন। তাইলে কিন্তু এটা যত বছর হয়েছে, তো ধরুন 1360 সাল, আর আজকে কত বাংলায়? হ্যাঁ, বাংলা 1432। 1432, তাহলে কত বোঝেন? 40-70 বছর হয়ে গেল। তাহলে এতটা বছর আমি যদি সেটা নিতে পারতাম। আর গুণ গান কোনো মন্ত্রপত্র শিখি নাই, কোনো টুকটাক মন্ত্র জানি নাই, এখনো না। টুকটাক বলতে কি, ওই কেউ ভয় পেয়েছে, মা বলে দিলে এই কটা মন্ত্র বলে ওকে জল করে দিবি, তাহলে ও ভালো হয়ে যাবে, এই মাত্র জানি। এছাড়া আমি এমন কিছু জানি না।
আমি মাদুরি কাপড় বেচেও কোনো পয়সা করে নিই না। কেউ বলতে পারবো না মাদুরি কাপড় বেচে পয়সা করি না। আমি ওর দিকেই মোটা যাই। এইভাবেই চলছে, এখনো চলছি। জানি না কতদিন আর এরকম চালাতে পারবো, মাকে নিয়ে চলতে পারবো। নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ করব প্রতিবেদন। তা শুনলেন এখানকার যে ইতিহাসটা কিন্তু খুবই কষ্টের এবং করুণ, এবং এখানটার একটা রোমহর্ষক কাহিনী যা উনি শোনালেন রবীন্দ্রনাথ দত্ত মহাশয়। বর্তমানে পরিচালন কমিটিতে দায়িত্বে আছেন ওনারই খুবই কাছের একজন তরুণ বল মহাশয়, যিনি পরিচালন কমিটির দায়িত্বে আছেন। ওনার মানে রবীন্দ্রনাথ দত্ত মহাশয়ের বয়স হয়েছেন, তাই এখন দায়িত্ব সামলাচ্ছেন তরুণ বল মহাশয়, যার সাক্ষাৎ আপনাদের করাতে পারিনি, উনি ছিলেন না। তাই এখানে অনেক উৎসব আয়োজন হয়। অন্নকূট আছে এই কালী পুজোর একদিন পর, অন্নকূট উৎসব পালন হয় খুব ধুমধামের সঙ্গে। আরো অনুষ্ঠান হয়, আপনারা জানলেন। আশা করি প্রতিবেদনটা খুবই ভালো লাগবে আপনাদের। এমন একটা স্থান আপনাদের আজকে দর্শন করাতে পারলাম। ভোগ প্রসাদ এখানে পেতে গেলে আপনাদের আগে জানাতে হবে, নাম্বার দিয়ে দেবো। আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আসছি আরেকটা মায়ের স্থান নিয়ে, অজানা লোকচক্ষুর আড়ালে। আশা করি ভালো লাগবে। নমস্কার। দেখছেন এটা পালপাড়া স্টেশন। পালপাড়া স্টেশনের ওই দিকটা হচ্ছে, সামনের দিক হচ্ছে শিয়ালদা। আপনি ওই দিক দিয়ে আসবেন, সামনের দিকে যদি ওঠেন ড্রাইভারের দিকে, তাহলে এই সামনে দিয়ে নেমে যাবেন। নেমে কিন্তু এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাবেন, তাহলেই আপনি গন্তব্যস্থল খুব কাছে পেয়ে যাবেন, আপনাকে গাড়ি ভাড়া লাগবে না। এই যে সামনেই দেখছেন স্টেশনের রেল লাইন, এইখান দিয়ে এসে আপনাকে এরকম ভাবে এই রাস্তাটায় বাঁদিকে সোজা চলে যেতে হবে। এদিক দিয়ে যেতে পারেন, কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমি বলি কি, এই দিক দিয়ে যান, বাঁদিকে টান নিয়ে সোজা গিয়ে আপনাদের ডান দিকে যে রাস্তাটা দেখালাম ওইটা দিয়ে ঢুকবেন। ঢুকলে সোজা গেলেই আপনি মনির কালীবাড়ি পেয়ে যাবেন। যদি অসুবিধা হয় তাহলে মনির কালীবাড়ি বললেই কিন্তু চিনিয়ে দেবে। এখানে দেখে নিন, এরকম কন্ট্রাক্টর জেনারেল জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদের একটা যেমন সেন্টার রয়েছে, আর এখানে বিভিন্ন ইটের সাজানো রয়েছে। এই রাস্তা চত্বরটা দেখে নিন, আপনি বাঁ দিকে এরকম টার্ন নিয়ে রাস্তাটা চলে যাবেন, আর সামনেই রয়েছে রেল লাইন। ওই সামনেই হয়েছে স্টেশন। স্টেশন থেকে আপনাকে কিন্তু এরকম ব্যাকে চলে আসতে হবে, পিছন দিকে আসবেন, এসেই কিন্তু পালপাড়া স্টেশন। এখান দিয়ে এসেই কিন্তু এইদিকে রাস্তাটা গেছে। এই যেমন ওদিক দিয়ে স্টেশন দিয়ে সোজা হেঁটে এই ডান হাতের দিকে আপনাদের ঢুকে যেতে হবে। এই ডান হাতে সোজা ঢুকে গেলেই, একদম শেষ মাথায় গেলেই মন্দির আপনারা পেয়ে যাবেন।